200 নম্বর পেজের সমস্ত ম্যাথগুলো সলভ করব। সবাই পুরোপুরি ভিডিওটি দেখবে। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবে। বিভাগ গয়ের 3.2 এর বিভাগ গয়ের 3.2 এর একটা অঙ্ক আছে গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে। বলেছে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত, এটা আমার বের করতে হবে। তাহলে এখানে বিভাগ গয়ের 3.2 এর প্রশ্নটা, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসকে 0°C থেকে 546°C উষ্ণতায় উত্তপ্ত করা হলো। গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? তাহলে একটা গ্যাস, সেই গ্যাসটার টেম্পারেচার 0°C থেকে 546°C উষ্ণতায় নিয়ে যাওয়া হচ্ছে, মানে টেম্পারেচার বাড়িয়ে বাড়িয়ে তাকে তাপ দেওয়ার ফলে টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এক সময় কি হচ্ছে, 0 থেকে 546°C উষ্ণতায় গিয়ে পৌঁছাচ্ছে। তাহলে উষ্ণতা বাড়লে গ্যাসের আয়তনও বাড়ে, উষ্ণতার সাথে গ্যাসের আয়তন সমানুপাতিক। এখানে শুরুতেই বলা হয়েছে যে স্থির চাপে, মানে চাপ মানে চাপকে আমরা পি দিয়ে লিখবো। পিটা কি? স্থির, মানে এটা কনস্ট্যান্ট, বা বলতে পারি কি ধ্রুবক। তাহলে চাপ পিটা স্থির। প্রথমে যে টেম্পারেচার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে 0°C, 0 থেকে নিয়ে যাওয়া হচ্ছে 546°C। তাহলে এখানে স্মল t1 সমান সমান লিখবো 0°C। তাহলে ক্যাপিটাল T1 সমান সমান কি হবে? সরি, ক্যাপিটাল T1। তাহলে স্মল t1 সমান সমান, তাহলে স্মল টিটাকে আমরা সেলসিয়াস স্কেলের ভ্যালুগুলোকে স্মল টি দিয়ে লিখে, আর ক্যাপিটাল টিকে কেলভিন স্কেল বা পরম স্কেলের সাহায্যে প্রকাশ করা হয় ক্যাপিটাল টিকে। তাহলে সেলসিয়াস থেকে কেলভিনে প্রকাশ করতে গেলে বা পরম স্কেলে প্রকাশ করতে গেলে কি হবে, সেলসিয়াস স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের যে ভ্যালুটা বলে দেওয়া থাকবে তার সঙ্গে 273 যোগ করতে হবে। তাহলে 273 যোগ করলে কি হবে, তাহলে ক্যাপিটাল T1 মানে কত পেলাম, 273 কেলভিন। ঠিক একই রকম ভাবে স্মল t2 হচ্ছে 546°C। ক্যাপিটাল টি টু হবে, তাহলে স্মল টি টু 546°C হলে ক্যাপিটাল টি টু হবে। তাহলে সেলসিয়াস স্কেলে যে ভ্যালুটা বলে দেওয়া আছে তার সঙ্গে 273 যোগ করলে কেলভিন স্কেল পেয়ে যাবো। তাহলে ক্যাপিটাল টি টু 546 প্লাস 273, তাহলে যোগ করলে হবে 6 3 9, 7 4 11, ব্যাক হাই থেকে 1, 2 রেখে 3, 5 3 8, 819 কেলভিন। তাহলে এখানে সেলসিয়াস স্কেলের ভ্যালু বলে দেওয়া ছিল, তাহলে সেলসিয়াস স্কেলের ভ্যালু থেকে আমি কি করলাম, কেলভিন স্কেলে পরিণত করলাম। তাহলে জিরোর সঙ্গে ডিগ্রি সেলসিয়াসটা হচ্ছে কি উষ্ণতার একটা একক। জিরোর সাথে শুধু সংখ্যা যেটা, তার সঙ্গে কি করবো, 273 যোগ করলে সেই 273 পাবো, কিন্তু কি হয়ে যাবে, সেটা কেলভিন হয়ে যাবে, ডিগ্রি সেলসিয়াস আর থাকবে না। ঠিক একই রকম ভাবে 546°C আছে, 546-এর সাথে 273 যোগ করলে 819 কেলভিন। এবারে বলেছে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত। তাহলে এটাকে আমি যদি V1 ধরি, তাহলে V1টা হচ্ছে গ্যাসটির 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 প্রাথমিক আয়তন, আর V2 হবে গ্যাসটির গ্যাসটির প্রাথমিক আয়তন হবে V1। এটা আমি V1 V2 ধরে নিলাম। তাহলে গ্যাসটির প্রাথমিক আয়তন V1, গ্যাসটির প্রাথমিক V2 হচ্ছে গ্যাসটির অন্তিম আয়তন। এবারে উপরের দিকে মুছতে হবে। চার্লসের সূত্রানুসারে আমরা পেয়েছিলাম যে V1/T1 সমান সমান V2/T2। এটা চার্লসের সূত্র থেকে আমরা এটা পেয়েছিলাম, এই সম্পর্কটা V1/T1 সমান সমান V2/T2 আবার সমান সমান V3/T3, এরকম ডট ডট করে সেটা কি হবে, সবসময় কনস্ট্যান্ট হবে। তো এবারে আমরা কি করব, V1, T1 এবং T2 এর মানগুলো বসাবো। তার আগে আমাকে একটু সাজিয়ে নিতে হবে। এই V2/T2টাকে
লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসবো, v2 বাই t2 সমান সমান এই v1 বাই t1 টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে যাবো, বা তাহলে এবারে v1টা t2 জায়গায় নিয়ে যাব, t2টাকে v1 এর জায়গায় নিয়ে যাব, তাহলে v2 বাই v1 সমান সমান t2 বাই t1, v2 বাই v1 সমান সমান t2 বাই t1। তাহলে v2 বাই v1 সমান সমান t2 হচ্ছে t2 এর ভ্যালু বেরিয়েছিল 819 বাই t1 এর ভ্যালু এটা হচ্ছে 273 ছিল, t1 এর ভ্যালু ছিল 273। তাহলে যদি আমরা কাটাকুটি যদি করি, এটাকে যদি কাটি তার মানে উপরে কত হবে 3, 3 3 9, 3 7 21 1 2, 3 2 6 2 8, তার মানে অতএব v2 v2 বাই v1 কে আমি লিখতে পারি v2 is to v1 সমান সমান 3:1। তাহলে গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তন, মানে অন্তিম আয়তনকে আগে রাখলাম, সেটা হচ্ছে v2, তারপরে প্রাথমিক আয়তন। যদি প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তন চাইতো তাহলে আমাকে সেই রকম ভাবে সাজিয়ে নিয়ে প্রথম থেকে সেরকম ভাবে আমাকে উত্তরটা বের করতে হবে। তাহলে প্রথমে v1 বাই t1 সমান সমান v2 বাই t2, এটা সম্পর্ক চার্লসের সূত্র থেকে আমরা পেয়েছিলাম। এবারে v2 বাই t2 কে কি করব, বাঁ দিকে নিয়ে চলে এলাম, v1 বাই t1 কে ডান দিকে নিয়ে চলে গেলাম। তারপর এই লাইনের পরে এই লাইনটায় v2 বাই এখানে এই t2 কে v1 এর জায়গায় নিয়ে গেলাম, v1 কে t2 এর জায়গায় নিয়ে চলে এলাম। তাহলে তারপরে কি করেছি, t2 এর জায়গায় t2 এর ভ্যালু বসিয়েছি, t1 এর জায়গায় t1 এর ভ্যালু বসিয়ে কাটাকুটি করলে উপরে 3 নিচে 1, এটাই আনসার। নেক্সট প্রশ্ন 3.2 এর অথবা বলেছে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8.5 76 সেমি চাপে, 76 সেমি পারস্তম্ভের চাপে এবং 177 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 85 গ্রাম ওই গ্যাসের 85 গ্রাম ওই গ্যাসের আয়তন কত? তাহলে এটা আমাকে বের করতে গেলে আগে জানতে হবে তোমার এই যে বাষ্প ঘনত্বকে আমরা ডি দিয়ে লিখি, ক্যাপিটাল ডি, তাহলে সেটা দেওয়া আছে 8.5। বাষ্প ঘনত্বের কোনো একক হয় না। এবারে এরকম একটা সম্পর্ক জেনেছিলাম m ইকুয়াল টু 2d, তাহলে এখানে ডি এর জায়গায় ডি এর ভ্যালু যদি বসিয়ে দিই 8.5, এমটাকে আমরা কি বলবো, আণবিক ভর। তাহলে আণবিক ভর এর একক হবে গ্রাম পার মোল, মানে 1 মোলের ভরটাকেই আমরা কি বলবো, আণবিক ভর। তাহলে এটা গুণ করলে কি হবে, 5 দুগুণে 10 শূন্য, দশমিক 8 দুগুণে 16, 1 17, এটা পুরোটা বাদ চলে যাবে। তাহলে উত্তর কি পেলাম, m ইকুয়াল টু 2d, তাহলে m এর ভ্যালু পেলাম 17 গ্রাম পার মোল, 0.0টা বাদ কেটে যাবে। তাহলে আমরা আণবিক ভর m এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে যেসব ভ্যালুগুলো বলে দেওয়া আছে সেগুলো লিখবো। 76 সেমি hg, মানে তাহলে p এর ভ্যালু হচ্ছে p সমান সমান পেরিয়েছিল 1, তাহলে 1 ইন্টু v সমান সমান w বা m 85 বাই 17, আর বলে দেওয়া আছে 0.082, আর বলে দেওয়া আছে 0.082, আর টি এর ভ্যালু 450। তাহলে এটা যদি ক্যালকুলেট করে নিই, এটা কাটলে তাহলে 5 17 85, তাহলে অতএব v সমান সমান 5 ইন্টু 0.082 ইন্টু 450 বাই 1টা লিখলাম না, এটাই। তাহলে এটাকে যদি আমরা একটু, সরি মোছা ভুল হলো, এটা দশমিকটা যদি তুলে দিই তার মানে নিচে হবে 1000, দশমিক তুলে দিলে নিচে হবে 1000। তাহলে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে গেল, 5 দিয়ে যদি আমি কাটি তাহলে হবে 5 কুড়িং 100, 5 কুড়িং 100। এবারে 5 লং 45, 5 4 5 20, এটা 2 দিয়ে কাটলে হবে, 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, এটা হবে 4 দুগুণে 8, 2 একে 2, 2 একে 2, 4 দুগুণে 8, তাহলে উপরে পাচ্ছি 9, 4 লং 36 বাই 2।
4,36/2। তাহলে 4,36/2 যদি আমি এটাকে দশমিকের আকারে যদি আমি লিখি তাহলে কি হবে? 18 দোকানে 36, 4 দোকানে 8.5 এত লিটার। আরেকবার একটু দেখে নিলে হয় যে পিভি সমান সমান এনআরটি, এর জায়গায় ডাব্লু বাই এম, ডাব্লু অথবা স্মল এম বাই ক্যাপিটাল এম। ডাব্লু বা স্মল এম এর ভ্যালু 85 ছিল, এম এর ভ্যালু 17 বেরিয়েছিল। তাহলে 5 শতকরা 85, দশমিক তুলে দিলে নিচে 1000, তারপরে একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 5,45, 5 কুড়ি 100, 5 4 5 20, 2 4 2 দোকানে 4, 4 দোকানে 8, 2 1 2, 9 কে 9, 4,36/2 মানে 18 দোকানে 36, 4 দোকানে 8, দশমিক 5 দোকানে 10। তাহলে অতএব ভি এর মান কত পেলাম? 184.5 লিটার। নেক্সট 3.4 এ বলেছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 20 ওহম রোধের মধ্য দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত? 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা 20 ওহম রোধের মধ্য দিয়ে 20 ওহম রোধের মধ্য দিয়ে 10 মিনিট প্রবাহিত হলে 10 মিনিট প্রবাহিত হলে উৎপন্ন তাপের পরিমাণ কত? তাহলে এখানে যে ভ্যালুগুলো বলে দেওয়া আছে সেগুলো আগে লিখবো। তাহলে আই বলে দিয়েছে 3 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা, রোধ আর বলে দিয়েছে 20 ওহম, আর বলে দেওয়া আছে আর টি টি বলে দেওয়া আছে, টি এর ভ্যালু বলে দেওয়া আছে 10 মিনিট। তাহলে এখানে মিনিটটাকে সেকেন্ডে পরিণত করতে হবে। তাহলে 10 ইন্টু 60, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 10 মিনিট মানে তাহলে 600 সেকেন্ড। তাহলে আমরা এই যেমন চলতরিতের চ্যাপ্টারে জুলের সূত্র জেনেছিলাম। জুলের সূত্রটা অ্যাকচুয়ালি হচ্ছে তারের মধ্য দিয়ে বা কোনো মনে করো বাল্ব জ্বলছে, তোমার ফ্যান ঘুরছে, তাহলে কারেন্ট যখন তারা যখন অন আছে তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে, তারাও সক্রিয়। তাহলে কারেন্ট যখন ফ্লো হচ্ছে তারের মধ্য দিয়ে যদি কারেন্ট যদি অনেকক্ষণ যদি ফ্লো হয় তাহলে কি হবে? তারটা একসময় গরম হয়ে যায়। তাহলে সেখানে কতটা পরিমাণে তারটা গরম হচ্ছে সেটা আমরা জুলের সূত্র থেকে এইচ মানে কি উৎপন্ন তাপ, সে কতটা পরিমাণে গরম হচ্ছে সেটা বের করতে গেলে আমার যে ফর্মুলাটা মেনে চলতে হবে সেটা হচ্ছে এইচ সমান সমান আই স্কোয়ার আর টি। এইচ সমান সমান আই স্কোয়ার আর টি যখন আমরা জুলে বের করব, মানে আহ, তোমার এইচ এর ভ্যালু যখন জুলে বের করব তখন জে ইকুয়াল টু 1, আর এইচ এর ভ্যালু যখন ক্যালোরিতে বের করব তখন জে জে এর ভ্যালু হবে 4.2 জুল পার ক্যালোরি। তাহলে আমরা এইচটাকে এইচ এর ভ্যালুটাকে আমরা জুল এককে বের করব। তার মানে কি এইচ সমান সমান আই স্কোয়ার বাই এইচ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে, জের ভ্যালু যদি 1 হয়ে যায়, এইচ সমান সমান আই স্কোয়ার আর টি বাই জে। তাহলে জে ইকুয়াল টু 1 কখন হবে? যখন এইচ এর ভ্যালু মানে এইচ এর ইউনিট যখন জুলে থাকবে তখন কি হবে? জি ইকুয়াল টু 1। আর এই এইচ এর ইউনিট যদি ক্যালোরিতে যদি থাকে তখন জের ভ্যালুটাকে আমরা নেব 4.2 জুল পার ক্যালোরি। এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা যদি 1 হয়ে যদি এই জে যদি 1 হয়ে যায় তাহলে উপরে শুধুমাত্র পড়ে থাকবে আই স্কোয়ার আর টি। তাহলে আই এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 3, মানে এটা হবে 3 স্কোয়ার। তারপরে আই স্কোয়ার আর এর ভ্যালু হচ্ছে 20, আর টি এর ভ্যালু 600। তাহলে এটা হবে তোমার এত জুল। তাহলে 3 3 9 ইন্টু 20 ইন্টু 600 এত জুল। তাহলে 3টে শূন্য বসিয়ে দেবো, এই একটা শূন্য আর এই দুটো শূন্য, 3টে শূন্য বসিয়ে দিলাম, তারপরে সবগুলো গুণ করে দেবো। 6 দোকানে 12 আর 9 12 108 এত জুল। 6 দোকানে 12, 9 12 108 এত জুল। হয়ে গেল। বিভাগ গ কমপ্লিট। এবার আমরা বিভাগ শুধুমাত্র অঙ্কগুলো করছি। বিভাগ ঘ এর এবার অঙ্কগুলো আমরা শুরু করব। তাহলে বিভাগ ঘ এর রাসায়নিক গণনা চ্যাপ্টারের এটা অঙ্ক বলেছে যে এসটিপিতে 11.2 লিটার H2 উৎপন্ন করতে ন্যূনতম কি পরিমাণ আয়রনের প্রয়োজন হবে। তাহলে এরকম রাসায়নিক গণনা চ্যাপ্টারে অঙ্কগুলো করতে গেলে প্রথমে অঙ্ক পুরো বুঝতে হবে যে এখানে কি রাসায়নিক বিক্রিয়া, কি সমীকরণটা আমাকে লিখতে হবে। তাহলে এখানে আছে কি হাইড্রোজেন উৎপন্ন করতে গেলে কতটা পরিমাণ আয়রনের প্রয়োজন, মানে এফির প্রয়োজন। তাহলে সমীকরণটা হবে 3Fe প্লাস 4H2O, এখান থেকে উৎপন্ন হবে Fe3O4 প্লাস 4H2।
3Fe প্লাস 4H2O, Fe3O4 প্লাস 4H2। এবারে এখান থেকে আমাদের যাদেরকে প্রয়োজন সেটা হচ্ছে 11.2 লিটার হাইড্রোজেন উৎপন্ন করতে কতটা পরিমাণে আয়রনের প্রয়োজন, মানে হাইড্রোজেন আর আয়রনের প্রয়োজন, হাইড্রোজেন আর আয়রনের প্রয়োজন। এবার হাইড্রোজেনকে আমার কিসে রাখতে হবে, লিটারে রাখতে হবে। তাহলে এখানে এই যে হাইড্রোজেনের আগে 4 আছে, মানে এটা মনে রাখতে হবে এটা কত হচ্ছে 4 মোল। তাহলে তার আয়তন হবে 1 মোলের জন্য আয়তন হবে, কোন গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। 4 মোলের জন্য আয়তন হবে 22.4 ইন্টু 4, এত লিটার। এটা ক্যালকুলেট করলে হবে 4 4 16 6, হাতে থাকে 1, 4 দোকানে 8 একে 9, 4 দোকানে 8, 896, 89.6, 4 4 16 6, হাতে 4 2 8 একে 9, 4 দোকানে 8। তাহলে এই যে সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে 89.6 লিটার H2 উৎপন্ন করতে গেলে Fe প্রয়োজন কতটা, Fe হচ্ছে 3 ইন্টু Fe পারমাণবিক ভর 56, তাহলে এটা গুণ করলে কত হবে 3 6 18 8, হাতে থাকে 1, 3 5 15 রেখে 16, 1 3 6 18 8, হাতে থাকে 1, 3 5 15 রেখে 16, 168 গ্রাম। তাহলে এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে 89.6 লিটার H2 উৎপন্ন করতে গেলে Fe প্রয়োজন 168 গ্রাম। আমার বের করতে হবে 11.2 লিটার H2 উৎপন্ন করতে গেলে কতটা Fe প্রয়োজন। তাহলে 89.6 লিটার H2 উৎপন্ন করতে Fe প্রয়োজন 168 গ্রাম। 89.6 লিটার H2 উৎপন্ন করতে Fe প্রয়োজন 168 গ্রাম। 1 লিটার H2 উৎপন্ন করতে Fe প্রয়োজন 168 বাই 89.6 গ্রাম। আমার বের করতে হবে 11.2 লিটার H2 উৎপন্ন করতে 11.2 লিটার H2 উৎপন্ন করতে Fe প্রয়োজন 168 ইন্টু 11.2 বাই 89.6, এত গ্রাম। এটাকে যদি আমরা কাটাকুটি যদি করি তাহলে 8 দিয়ে কাটবে, 8 বারং 96, 8 একে 8, এটা আবার 8 দিয়ে কাটলে হবে 8 দুগুণে 16, 8 একে 8 মানে 21 গ্রাম। তাহলে 11.2 লিটার H2 উৎপন্ন করতে আয়রনের প্রয়োজন হবে 21 গ্রাম। 4.2 এর অথবা 4.2 এর অথবা হচ্ছে বলছে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড মানে NaOH কে সম্পূর্ণ প্রশমিত বলছে 40 সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, মানে H2SO4 প্রয়োজন। তাহলে এরকম রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক গণনা চ্যাপ্টার থেকে এরকম অঙ্ক দেওয়া থাকলে অঙ্ক করে বুঝতে হবে আমাকে কোন সমীকরণটা লিখতে হবে। তাহলে এখানে NaOH এর সাথে H2SO4 যদি বিক্রিয়া যদি করে, সামনে একটা 2 দেব, এখানে তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড যখন বিক্রিয়া করছে তাহলে উৎপন্ন হবে Na2SO4 মানে সোডিয়াম সালফেট, আর উৎপন্ন হবে NO2SO4, আর সেই সঙ্গে উৎপন্ন হবে জল 2H2O। এবার আমাকে কাদের কাদের মান লাগবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রসারিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তাহলে এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের ভরটা বের করব, তাহলে 2 ইন্টু সোডিয়াম হচ্ছে 23, এখানে ভ্যালুগুলো বলে দেওয়া আছে, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, সোডিয়াম 23, অক্সিজেন 16, হাইড্রোজেন 1। এটা ক্যালকুলেশন করলে হবে 2 ইন্টু, তাহলে সবগুলো যোগ করলে 6 আর 1 7, 7 3 10 0, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 3 10 0, হাতে থাকে 40, মানে 80 গ্রাম। আর H2SO4 এর ক্ষেত্রে হবে 1 ইন্টু 2, হাইড্রোজেন মানে 1, হাইড্রোজেন দুটো আছে 1 ইন্টু 2 প্লাস সালফার 32, অক্সিজেন 16 ইন্টু 4, তাহলে 2 প্লাস 32 প্লাস 4 সালং 64 গ্রাম। সবগুলো যোগ করলে পাবো এটা হবে 2 2 4, 2 2 4 4 8, আর 6 3 9। তাহলে এখানে আমরা এই সমীকরণ থেকে আমরা বুঝতে পারছি যে
80 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণরূপে প্রশমিত করতে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন 98 গ্রাম। তাহলে এটাকে আমরা ঐকিক নিয়মের মতো আমরা লিখবো। 80 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে 80 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে H2SO4 প্রয়োজন। H2SO4 প্রয়োজন 98 গ্রাম। 80 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। এবার আমি একে বের করবো, একটু এদিকে সরিয়ে নিয়ে আসছি, ওদিকে জায়গাটা শর্ট হয়ে গিয়েছে। 1 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে H2SO4 প্রয়োজন হবে উপরে 98 আর নিচে হবে 80 গ্রাম। তাহলে আমার বের করতে হবে 40 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডকে সম্পূর্ণ প্রশমিত করতে কত গ্রাম, 40। তাহলে 40 গ্রাম, তাহলে উপরে 98 ইন্টু 40/80 গ্রাম। এটা 40 আর 80 কাটলে হবে 2, এটা কাটলে হবে 49। তাহলে উত্তর হবে 49 গ্রাম। তাহলে এই সমীকরণ থেকে আমরা লিখতে পাচ্ছি যে 80 গ্রাম NaOH কে সম্পূর্ণ প্রশমিত করতে H2SO4 প্রয়োজন 98 গ্রাম। তাহলে 1 গ্রামে হবে 98/80। আর আমার বের করতে হবে 40 গ্রাম NaOH কে প্রশমিত করতে কত গ্রাম H2SO4 প্রয়োজন, সেটা হবে 49 গ্রাম। নেক্সট প্রশ্ন 4.4 এ, এটা আলো চ্যাপ্টার থেকে বলেছে কাঁচের প্রতিসরাঙ্ক 1.5, কাঁচের প্রতিসরাঙ্ক 1.5 এবং জলের প্রতিসরাঙ্ক 1.33 এবং জলের প্রতিসরাঙ্ক 1.33 যদি কাঁচের মধ্যে আলোর বেগ 2 × 10⁸ মিটার/সেকেন্ড হয়, তবে জলের মধ্যে বেগ কত হবে সেটা আমার বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে কাঁচের প্রতিসরাঙ্ক এবং জলের প্রতিসরাঙ্ক বলে দেওয়া আছে, আর কাঁচের মধ্যে আলোর বেগ বলে দেওয়া আছে। এখানে প্রতিসরাঙ্ক তোমার আপেক্ষিক প্রতিসরাঙ্ক, বরং প্রতিসরাঙ্ক, এগুলো আমরা জেনেছিলাম। তাহলে এখানে যদি আমি তাহলে কাঁচের প্রতিসরাঙ্ক হচ্ছে, সেটাকে আমি যদি মিউ জি লিখি, তাহলে জি মানে হচ্ছে গ্লাস মানে কাঁচ, ওই জন্য মিউ জি লিখলাম। তাহলে 1.5 আর মিউ ডাব্লু, ডাব্লু মানে ওয়াটার, সেটা হচ্ছে 1.33। তাহলে জলের মধ্যে আলোর বেগ, তাহলে মিউ ডাব্লু, শুধু যদি আমি মিউ ডাব্লু লিখি, মিউ ডাব্লু সমান সমান লিখতে পারি C/V। তাহলে এখানে সি হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, আর ভি হচ্ছে জলের মধ্যে আলোর বেগ। মনে করো যখন আমরা কোনো একটা টর্চ অন করে যখন পুকুরে জলের উপর টর্চের আলোটা ফেলা হবে, তাহলে টর্চের আলোটা বায়ু মাধ্যম থেকে কোথায় প্রবেশ করছে, জলের মধ্যে। তাহলে সেটাকে আমি লিখতে পারি তোমার মিউ ডাব্লু। তাহলে এখানে ভি মানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে জলের মধ্যে আলোর বেগ। ভি সমান সমান জলের মধ্যে আলোর, ভি হচ্ছে জলের মধ্যে আলোর বেগ। এখানে মিউ ডাব্লুর মান বলে দেওয়া আছে 1.33 সমান সমান সি, শূন্য মাধ্যমে আলোর বেগের মান, শূন্য মাধ্যমে আলোর বেগের মান হবে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 3 × 10⁸ মিটার/সেকেন্ড আর লিখছি না, তাহলে নিচে হবে ভি। তাহলে এটাকে যদি আমরা ভি সমান সমান পাবো 3 × 10⁸, নিচে হবে 1.33। এবারে এই পয়েন্ট যদি তুলে দেওয়া হয়, উপরে 3-এর পরে দুটো শূন্য বাড়িয়ে দেবো, ইন্টু 10⁸, আর নিচে হবে 133। এই 300টাকে যদি 133 দিয়ে যদি ভাগ করি, 300কে যদি 133 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি হবে, 2 খাওয়ালে 3 দোকানে 6, 3 দোকানে 6, 2 1 2, বিয়োগ করলে হবে 6 4 10 শূন্য, হাই থেকে 6 1 7, 3, দশমিক খাওয়ালে শূন্য, দশমিক খাওয়ালে হবে শূন্য। তাহলে এবারে 3 খাওয়ালে 3 3 9, 3 3 9, 3 1 3, তাহলে 3 খাবে না, 3 3 3 3 1 3, 2 খাবে আবার 266। তাহলে বিয়োগ করলে হবে 6 4 10 শূন্য, হাই থেকে 1, 6 1 7, 7 7, 6 4 10 শূন্য, 6 1 7, 7 14, ও দশমিকের জন্য আবার শূন্য। তাহলে এইরকম ভাবে এটা
চলতে থাকবে, এদিকেও বেড়ে বেড়ে যাবে। তাহলে অতএব ভি, জলের মধ্যে আলোর বেগ পেলাম 2.2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে আলো যখন একটা মাধ্যমের ভিতর দিয়ে যাবে, মনে করো বায়ু মাধ্যমে, তাহলে বায়ু মাধ্যমে আলোর বেগের মান, শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর বেগের মান 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার যখন জলের মধ্যে দিয়ে যখন আলোটা যখন যাচ্ছে, সেই আলোটা যখন জলের মধ্যে দিয়ে যখন যাচ্ছে, তখন তার তখন তার বেগ হচ্ছে কত? 2.2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। যখন কাঁচের ভিতর দিয়ে যখন যাচ্ছে, তখন তার বেগ হয়ে যাচ্ছে 2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে মাধ্যম যত ঘন হবে, তত কি হবে? আলোর গতিবেগটা, মানে আলো যেতে আরো বাধাপ্রাপ্ত হবে, মানে গতিবেগটা আস্তে আস্তে কি হবে? হ্রাস পাবে, যত মাধ্যম আস্তে আস্তে ঘন হবে। আর এখানে ওই আপেক্ষিক প্রতিসরাঙ্ক আর পরম প্রতিসরাঙ্ক মানে মনে রাখতে হবে, যেমন মনে করো মিউ ডাব্লিউ মানে মনে রাখতে হবে সেখানে রশ্মিটা মিউ ডাব্লিউ বা পরম প্রতিসরাঙ্ক, এই রশ্মিটা মনে রাখতে হবে যে সেখানে রশ্মিটা বায়ু মাধ্যম থেকে কোথায় জলে প্রবেশ করতে পারে বা বায়ু মাধ্যম থেকে কাঁচে প্রবেশ করতে পারে। প্রথম যে মাধ্যমে দিয়ে যাবে সেটা হবে বায়ু মাধ্যম, সেটাকে বলবো পরম প্রতিসরাঙ্ক। এটা একটু মাথায় রাখতে হবে। আর আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি? মনে করো রশ্মিটা জল থেকে কাঁচে প্রবেশ করলো বা কাঁচ থেকে জলে প্রবেশ করলো, যে কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে আলো যেতে পারে, তখন সেটা হবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক। সেখানে কোনো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থাকবে না, জল থেকে কাঁচে প্রবেশ করতে পারে বা কাঁচ থেকে জলে প্রবেশ করে। মনে করো বাড়িতে মনে করো অ্যাকুরিয়াম আছে, তাহলে অ্যাকুরিয়ামের মধ্যে যখন যখন ঘরের মধ্যে যখন রাখা হবে, লাইট যখন অন করা হবে, মনে করো ঘরের মধ্যে যে আলোটা জ্বলছে, সেই আলোক রশ্মি তোমার কি করছে? অ্যাকুরিয়ামের কাঁচ থেকে সেই আলোক রশ্মি জলে প্রবেশ করলো। আবার অ্যাকুরিয়ামের মধ্যে যে আলোটা জ্বলছে, সেখানকার আলোক রশ্মি কি হচ্ছে? জল থেকে কাঁচে প্রবেশ করছে। এটাকেই বলবো কি? সেখানে কোনো বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম থাকবে না, কাঁচ থেকে জলে বা জল থেকে কাঁচে যখন আলোক রশ্মি যেতে পারবে, সেটাকে বলবো তোমার আপেক্ষিক প্রতিসরাঙ্ক। আর এখানে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, এখানে তোমার এইরকম ভাবে অঙ্কটা বের করতে হবে, আর ক্যালকুলেশনটা ঠিকঠাক ভাবে করতে হবে। আর মাধ্যম যত ঘন হবে তোমার, তখন আলোর গতিবেগ কিন্তু আরো হ্রাস পাবে, আলো যেতে বাধাপ্রাপ্ত হবে, এটুকু মাথায় রাখতে হবে। নেক্সট আর প্রশ্নটা লিখছি না, এখানে ওই 200 নম্বর পেজেরই বিভাগ ঘয়ের 4.7 অঙ্কটা করছি। এই পেজ নাম্বার 200, বিভাগ ঘয়ের 4.7 এর অঙ্কটা করছি। কি বলেছে? প্রথম পরিবাহী রোধ দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ। তাহলে প্রথমে আমি এখানে লিখবো প্রথম পরিবাহী, প্রথম পরিবাহী, আর এদিকে লিখে নেব দ্বিতীয় পরিবাহী। মনে করো দুটো তার নিলাম, প্রথম পরিবাহী একটা আর একটা দ্বিতীয় পরিবাহী। প্রথম পরিবাহী রোধ দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ। প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ। তাহলে এখানকার রোধটাকে যদি আমি আর ধরে নিই, তাহলে এখানকার রোধ হবে 2R। প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ, এবং পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য যদি একই থাকে, তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত কত? এখানকার প্রবাহ মাত্রা সমান সমান, এটাকে ধরি I1, এখানকার প্রবাহ মাত্রা এটাকে ধরলাম I2। আর পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আর বিভব প্রভেদ বা বিভব প্রভেদ ইকুয়াল টু ভি। এখানেও বিভব প্রভেদ ইকুয়াল টু ভি। তাহলে দুটোই কি করলাম? তাহলে প্রথমে বলেছে প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ। তাহলে দ্বিতীয় পরিবাহীর রোধটাকে আমি 8 ধরে নিয়েছি, তাহলে প্রথম পরিবাহীর রোধ হবে দ্বিতীয় পরিবাহীর রোধের দ্বিগুণ, মানে কি 2R। এবং পরিবাহী দুই প্রান্তের বিভব পার্থক্য একই থাকলে, মানে এখানে বিভব পার্থক্য যদি ভি হয়, এখানেও কি হবে? বিভব পার্থক্য কি হবে? ভি। তাহলে পরিবাহী মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের অনুপাত, তড়িৎ প্রবাহ এখানে ধরেছি I1, এখানে I2। তাহলে এখানে যদি আমি ওই ওহমের সূত্রানুসারে ভি সমান সমান যদি লিখি, তাহলে ভি সমান সমান IR, I মানে I1 আর R মানে লিখবো 2R। এখান থেকে আমি কি লিখবো? ভি সমান সমান লিখতে পারি I2 ইন্টু আর। তাহলে এখানেও ভি, দুজনের বিভব পার্থক্য কি? এক। তাহলে আমি দুটোকে অতএব দিয়ে লিখতে পারি যে I1 ইন্টু 2R সমান সমান I2 ইন্টু আর। তড়িৎ প্রবাহের অনুপাত, তাহলে এবার আমি লিখবো যে I1 বাই I2 সমান সমান লিখবো R বাই 2R। তাহলে এই আর কেটে গেলে হবে 1/2। তাহলে I1/I2 সমান সমান লিখতে পারি R/2R। তাহলে অতএব
তড়িৎ প্রবাহের অনুপাত পেলাম I1:I2 সমান সমান 1:2, 1/2 থেকে আমি লিখতে পারি 1:2। নেক্সট প্রশ্ন বলছে ওই 4.7 এর অথবা বলছে দুটি 10 ওহম রোধকে কোন সমবায়ে যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া যাবে। তাহলে দুটি 10 ওহম রোধকে কোন সমবায়ে যুক্ত করলে, তাহলে সমবায় দুটো, একটা শ্রেণী সমবায়, আরেকটা হচ্ছে কি সমবায় সমান্তরাল সমবায়। তাহলে দুটি 10 ওহম রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করি তার মানে কি হবে 10 + 10 মানে কি হবে 20, মানে যেটা আর এস সমান সমান। কিন্তু মানে শ্রেণী সমবায় তুল্য রোধ, কিন্তু যদি আমি দুটো 10 ওহম রোধকে যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি, তাহলে আরপি সমান সমান দুটো রোধ যখন সমান্তরাল সমবায়ে যখন যুক্ত করবো তখন তার ফর্মুলাটা হচ্ছে উপরে রোধগুলোর গুণফল, মানে 10 × 10, আর নিচে কি হবে রোধগুলোর যোগফল। মানে উপরে কত হচ্ছে 10 × 10 মানে কি 100, আর নিচে হবে 20, 0 0, আর এটা কাটলে কত হবে 5। তার মানে কি পেলাম 5 ওহম। তাহলে উত্তর কি হবে, কোন সমবায়ে যুক্ত করলে? এটা হবে সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায়ে যুক্ত করলে। সবাই বুঝতে পেরেছো আশা করি, যে দুটো রোধ 10 ওহম রোধকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করতাম তাহলে পেতাম 10 + 10 20, কিন্তু দুটো রোধকে আমার বলেছে যে তুল্য রোধের মান বলে দেওয়া আছে, যুক্ত করলে 5 ওহম রোধ পাওয়া, মানে 5 ওহমটা হচ্ছে তুল্য রোধ। তাহলে যদি আমি সমান্তরাল সমবায়ে যুক্ত করি তাহলে দুটো রোধ, উপরের রোধগুলোর গুণফল নিচের রোধগুলোর যোগফল, 10 + 10 × 10 মানে কি 100, আর নিচে কি হবে 10 + 10 মানে 20, কাটাকুটি করলে পাবো 5 ওহম। তাহলে অতএব আমি লিখতে পারি যে দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান 5 ওহম পাবো। নেক্সট 4.8, এটা পরমাণু নিউক্লিয়াসের অঙ্ক। কি বলছে, ইউরেনিয়াম 238 নিচে 92, এটা থেকে কি উৎপন্ন হচ্ছে? ইউরেনিয়াম 238 নিচে 92, উপরেটা হচ্ছে ভর সংখ্যা, নিচেরটা পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা বলতে পারি বা প্রোটন সংখ্যা বলতে পারি। এখান থেকে আমাদের পিবি তৈরি হচ্ছে, উপরে পিবির ভর সংখ্যা 206, নিচে 82, উপরে 206 আর নিচে 82 বলেছে। তাহলে এটা থেকে যখন এটা তৈরি হচ্ছে তাহলে তাহলে এখানে মানে মানে কটা আলফা কণা আর কটা বিটা কণা বেরিয়ে যাওয়ার ফলে এটা তৈরি হচ্ছে সেটা আমার বের করতে হবে। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যে আলফা কণা বেরিয়ে গেলে শুধুমাত্র সেখানে আলফা কণা বেরিয়ে গেলে সেখানে ভর সংখ্যা আর তোমার পরমাণু ক্রমাঙ্ক দুটোই কি হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, মানে দুটোই কি হবে কমে যাবে, ভর সংখ্যা 4 কমে যাবে, পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যাবে। এখানে একটা জিনিস দেখো 238 থেকে 206 মানে কত কমেছে, 238 আর 206 বিয়োগ করলে কত হবে 6, 6 2 8 আর 3, 6 2 8 3 মানে 32। তাহলে 32 ভর সংখ্যা 32 কমে গিয়েছে, ঠিক আছে, ভর সংখ্যা 32। আর 92 থেকে 82 বিয়োগ করলে, 92 থেকে যদি আমি 82 যদি বিয়োগ করি তাহলে কি হবে 0 1, তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত কমে গিয়েছে 10। তাহলে এখানে একটা জিনিস দেখো 32 ভর সংখ্যা 32 কমে গিয়েছে, তাহলে একটা যদি আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা কমে যায় 4, তার মানে নিশ্চয়ই কটা আলফা কণা বেরিয়ে গিয়েছে, তাহলে উত্তর হবে কি 8টা আলফা কণা, 8টা আলফা কণা এবং 8টা আলফা কণা। তাহলে 8টা আলফা কণা বেরিয়ে যাওয়ার ফলে তোমার কি হচ্ছে, একটার জন্য 4 কমে যায়, তাহলে 8টা আলফা কণা বেরিয়ে গেলে তাহলে কি হবে 4 8 32, তাহলে 32 কমে যাচ্ছে, তার জন্য কত হচ্ছে 206। আর যদি পরমাণু ক্রমাঙ্কের ক্ষেত্রে একটা আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়, তাহলে 5টা সরি তোমার একটা আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে যায়। তাহলে তোমার যদি 8টা আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে পরমাণু ক্রমাঙ্ক কত কমে যাবে, 16 কমে যাবে। তার মানে কত হবে 92 থেকে 16 যদি আমি বিয়োগ করি তাহলে 6, আর এটা হবে তোমার 8টা যদি আলফা কণা যদি বেরিয়ে যায়, 8টা আলফা কণা বেরিয়ে গেলে তাহলে কি হবে 8 2 16, তাহলে 6, আর এটা হবে তোমার 7, তার মানে 6 6 12, 7 আর 8 আর 9 মানে 76 হচ্ছে। তাহলে তোমার 8টা আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা হচ্ছে 32 মানে 32 কমে যাওয়ার ফলে ভর সংখ্যা পাচ্ছি 206। আর 8টা যদি ওই আলফা কণা বেরিয়ে যাওয়ার জন্য পরমাণু ক্রমাঙ্ক কত হয়ে যাচ্ছে, 76 হয়ে যাচ্ছে। এবার দেখো কিন্তু আমার দেখাতে হবে কত, পরমাণু ক্রমাঙ্ক কত দেখাতে হবে, 82 দেখাতে হবে। 82 দেখার জন্য তাহলে এবার কি হবে, বিটা কণা যখন বেরোবে, বিটা কণা বেরোনোর ফলে কি হবে ভর সংখ্যার কোনো পরিবর্তন হবে না, পরমাণু ক্রমাঙ্কটা আরো কি হবে এক এক করে বেড়ে যাবে, একটা বিটা কণা বেরিয়ে গেলে 1 বেরিয়ে যাবে, দুটো বেরিয়ে গেলে 2 বেরিয়ে যাবে। তাহলে এখানে 76 হয়ে গিয়েছে। তাহলে 76 থেকে 76 এর সঙ্গে যদি আরো যদি 6 যদি যোগ করি তার মানে আরো যদি 6টা বিটা কণা যদি বেরিয়ে যায় তাহলে কি হয়ে যাবে 82 হয়ে যাবে। তাহলে উত্তরটা কি হবে 8টা আলফা এবং 6টা বিটা কণা। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখানে মনে রাখতে হবে যে আলফা কণা বেরিয়ে গেলে ভর সংখ্যা কমে যাবে, 4 কমে যাবে। তাহলে একটা আলফা কণা বেরিয়ে গেলে তাহলে এখানে ভর সংখ্যাটা হচ্ছে 238 থেকে 206 হয়ে গিয়েছে, মানে কি ভর সংখ্যা 32 কমে গিয়েছে। তার মানে তোমার একটা আলফা কণার জন্য 4 কমে যায়, তাহলে 8টা আলফা কণা যদি বেরিয়ে যায় তাহলে ভর সংখ্যা 32 হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে 8টা আলফা কণার জন্য পরমাণু ক্রমাঙ্ক কত কমে যায়, একটা আলফা কণা বেরিয়ে গেলে পরমাণু ক্রমাঙ্ক 2, তাহলে 8টার জন্য কমে যাচ্ছে কত 16, তাহলে 92 থেকে 16 যদি বাদ দিই তার মানে পরমাণু ক্রমাঙ্ক কত হয়ে যাচ্ছে 76। কিন্তু আমার এখানে পরমাণু ক্রমাঙ্ক কত আছে 82। এবারে বিটা কণা যখন বেরোবে তাহলে একটার জন্য একটা বিটা কণা বেরিয়ে গেলে এক পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে যায়, তাহলে 6টার জন্য কি হবে 6 বেড়ে যাবে, মানে কি 76 এর সঙ্গে আবার 6 যোগ করলে 82 হয়ে যাবে। তাহলে সবাই ভিডিওটি পুরোপুরি দেখবে। এর পরের পেজে
দুশো নম্বর পেজের পরের পেজের সলিউশন খুব তাড়াতাড়ি আসছে, সবাই অপেক্ষা করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। আজকে এই পর্যন্ত, টাটা।